গতকাল থেকে আমরা যে ঘটনাটা দেখছি যে সুপ্রিম কোর্টের শুনানি, তারপর আবার জুনিয়র ডক্টররা পূর্ণ কর্মবিরতিতে চলে গেলেন এবং সেখানে সিনিয়র ডক্টররা পূর্ণ সমর্থন করছেন। এই যে বিচার ব্যবস্থা, বিচার পদ্ধতি যা যা সুপ্রিম কোর্টে ঘটলো, আপনি তো দীর্ঘদিন এখানে রয়েছেন এই বিষয়টার মধ্যে, কি বলবেন জুনিয়র ডক্টরদের উদ্দেশ্যেই কি বলবেন, বা বিচার প্রক্রিয়া যেভাবে হচ্ছে এই ঘটনাটা নিয়ে সেই বিষয়ে কি বলবেন? আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে যে বিচার পদ্ধতি এখন চলছে, যেটার জন্য শুনানি হচ্ছে, সেটা হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া ঠিকমতো চলছে কি না সেটাকে মনিটর করা। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের সেফটি সিকিউরিটি, যেটা আমাদের ডাক্তারবাবুদের দাবি আছে, সেই সেফটি সিকিউরিটির ব্যাপারটাকে তদারকি করা। বিচার বলতে যে ঘটনাটা, দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটে গেছে আরজি করকে নিয়ে, সেই বিচারটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খুব সম্ভবত আলিপুর সিবিআই কোর্টেই হওয়ার কথা। এখন তো মাত্র তদন্ত চলছে, যেটা ডাক্তারবাবুরা ইনভেস্টিগেশন বলেন। যে কোনো রুগী এলে পরে ইনভেস্টিগেশন করেন, তার নানা রকম প্রক্রিয়া আছে, নানা রকম পরীক্ষা আছে। সেই ইনভেস্টিগেশনের পর্যায়ে এখন কিন্তু এই মামলাটা আছে। ইনভেস্টিগেশন নির্দিষ্ট একটা সময় আছে, যেখানে কিছু ব্যক্তিকে ধরা হয়েছে অভিযুক্ত করে যে এরা ঘটনার মধ্যে জড়িয়ে থাকতে পারে। তো যেখানে টাইম বাউন্ড আছে, সেই টাইম বাউন্ডের মধ্যে তদন্তকারী অফিসারকে, সিবিআইকে চার্জশিট দিতে হবে, এবং চার্জশিট দেওয়ার পর বিচার প্রক্রিয়াটা শুরু হবে। একটা পদ্ধতি, একটা বিচার পদ্ধতি, এই পদ্ধতির মধ্য দিয়ে এগোতে হবে। তারপর ট্রায়াল হবে, ট্রায়ালে সাক্ষী সাবুত হবে। এই সাক্ষী সাবুত হওয়ার পর কিন্তু পানিশমেন্টের ব্যাপারটা আসে। এটা একটা প্রক্রিয়া, একটা সময় লাগবে। এক্ষুনি বিচার হোক আর এক্ষুনি বিচার হয়ে তার শাস্তি হয়ে যাক, এটা কিন্তু কখনোই সম্ভব না। ডাক্তারবাবুদের পক্ষেও যেমন সম্ভব নয় যে রুগী এলো, এক্ষুনি তার কষ্ট যন্ত্রণা শুরু হলো আর এক্ষুনি একটা ট্যাবলেট খাইয়ে দিলাম আর রোগ সেরে গেল, এটা যেমন তাদের পক্ষেও সম্ভব নয়। আমরাও জানি সেই বিচার পদ্ধতিটাও কিন্তু সেই রকম একটা পদ্ধতি। যাদের ধরা হয়েছে বা যাদের অভিযুক্ত করা হবে, তাদেরকে বিচার দেওয়াটাও কিন্তু আমাদের আদালতের কিন্তু একটা কর্তব্য। সেখানে বিচার হচ্ছে বললে হবে না, বিচার প্রকৃতপক্ষে হয়েছে এটাও কিন্তু দেখানো দরকার আদালতে। তো সেই পদ্ধতিটাও কিন্তু থাকবে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, তারপর কিন্তু কর্মবিরতি উঠে গেল, আবার কর্মবিরতি শুরু হলো, কারণ পরপর যে কয়েকটি ঘটনা ঘটলো। জুনিয়র ডক্টররা বলছে কোথায় নিরাপত্তা তো নেই, সবটাই তো মৌখিক, বাস্তবায়ন এখনও হয়নি, তাই তারা আবার পূর্ণ কর্মবিরতি ডাক দিয়েছে এবং সিনিয়র চিকিৎসকরা সমর্থন জানিয়েছে। আমি খবর কাগজে যেটা দেখেছি, মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত কিন্তু আমাদের সবাইকে যে যার কর্মস্থলে কর্মে ফিরে যেতে বলেছেন। আমরা একদিকে যেমন মহামান্য আদালতের দিকে মুখ চেয়ে আছি, তার নির্দেশ অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে, আবার একদিকে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আদালতের কথা ঠিকমতো শোনাও হচ্ছে না। এবং একদিকে আবার এনারা বলছেন যে এর ঘটনা চলতেও আবার কিছু 2-4টা ঘটনা ঘটে গেছে। যে কোনো ব্যবস্থা নিতে কিন্তু সময় লাগে, প্রশাসনকে সেই সময়টা দিতে হবে। এবং যে ঘটনাগুলো এরপরেও ঘটছে, এটা সত্যি সত্যি দুর্ভাগ্যজনক। এত আন্দোলন হচ্ছে, ন্যায় বিচারের পথ নিয়ে মোমবাতি জ্বালানো হয়েছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, আমি নিজেও প্রতিবাদ মিছিলে ছিলাম, কিন্তু এরপরেও হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের নাগরিকদেরও ভেবে দেখা দরকার যে হাসপাতালে গিয়ে এরকম করলে পরে অ্যাকচুয়ালি চিকিৎসা ব্যবস্থা আরও বিপর্যস্ত হবে, চিকিৎসা ব্যবস্থার পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। নিরাপত্তা তো যে যার কর্মস্থলে যারা কাজ করে যাচ্ছে, তাদের নিরাপত্তার ব্যবস্থাটা যতখানি প্রয়োজন ততখানি থাকলে ভালো। কিন্তু এই বিশাল ভারতবর্ষে সবাইকে পুলিশ পাহারা দেওয়া এ তো সম্ভব নয়। আমরাও আদালতে কাজ করে এসেছি, জনে জনে তো আমাদের পক্ষে কোর্টের পুলিশ ছিল না, পুলিশ থাকা সম্ভবও না। আজকে যদি কেউ মনে করে যে কালকে গিয়ে আমি একটা বিচারককে একটা ঢিল মেরে আসবো, তো সে মেরে আসতেই পারে, তাকে আটকানোর কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে আমাদের দেশের বিচার। আমাদের যারা কাজ করি, এটা সমস্ত অফিসেই কিন্তু এইভাবেই আছে, কোথাও এইভাবে পুলিশ পাহারা দিয়ে সম্ভব নয়। একটা দূর দূরান্তে যেখানে একটা হেলথ সেন্টার আছে, সেখানেও তো আমাকে নার্স দিদি আছে, ওখানেও আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে, তাকে কে কখন অ্যাটাক করে বসবে, কিভাবে অ্যাটাক করে বসবে, এটা কার পক্ষে আটকানো সম্ভব? এটা এভাবে সম্ভব হয় না। তবুও যতখানি সম্ভব ততখানি রাষ্ট্র করবে, এটা নিশ্চয়ই আমি আশা করব। এবং সেই পদ্ধতি শুরু হয়ে গেছে। এবং কালকে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা বলেছে যে কাজ ভাই তাড়াতাড়ি করো, কাজের পার্সেন্টেজ হিসাব হচ্ছে, তাদের সেই হিসেবটাও চাওয়া হয়েছে এবং দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার নির্দেশও কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছেন কালকে।
আমরা কিন্তু মানে বহুবার শুনি যে স্বাস্থ্য ব্যবস্থা অন্দর থেকে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, কোথাও স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই। বহু মানুষকে দেখি যে কলকাতায় ছুটে আসছে চিকিৎসা করানোর জন্য, তাহলে মানে তাদের কোথাও গিয়ে কি হবে? এই যে একটা বিশাল অংশের মানে জুনিয়র ডক্টররা কর্মবিরতি ঘোষণা করলো। স্বাস্থ্য ব্যবস্থার সাথে তো আমি জড়িয়েছিলাম না, তবে আমাদের দেশের গরিব মানুষ যারা আছেন, এবং আমি নিজেও যখন কর্মস্থলে করেছি, আমিও কিন্তু হসপিটালেই গেছি ট্রিটমেন্টের জন্য। ডাক্তারবাবুরা যথেষ্ট যত্ন সহকারে পেশেন্ট দেখেন, কিন্তু অত্যাধিক ভিড়, এটা তো মেনে নিতেই হবে। অত্যাধিক ভিড় এবং যতখানি পরিকাঠামো থাকা দরকার, সত্যি সত্যি এই পরিকাঠামো জোগাড় করা যে কোনো রাষ্ট্রের পক্ষে খুব মুশকিল। সেটা শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষব্যাপী বিনা পয়সায় চিকিৎসার যেখানে এই রাষ্ট্র কাঠামো, এইখানে এই কাঠামোতে কোনো সরকারের পক্ষেই সমস্ত কিছু সুন্দরভাবে চালিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন। বলাটা সহজ, কিন্তু কাজটা খুব কঠিন। এবং ডাক্তারবাবুরা যেভাবে সামলান প্রত্যেকটা দিন, এটা তো নিঃসন্দেহে যথেষ্ট যোগ্যতার পরিচয় ওনারা দেন। এরপরেও কিছু কিছু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা যারা চিকিৎসা নেওয়ার জন্য যাই, তাদেরকেও কিন্তু ভেবে দেখতে হয় যে এত বিপুল ভিড়ে কোথাও কিছু যদি হয়, তো ডাক্তারবাবুদের ওপরে, আমাদের দিদিমণিদের ওপরে এভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার, গালিগালাজ করা, এটা কিন্তু নাগরিক হিসেবে উচিত নয়। আমাদের প্রত্যেকের, আমরা যদি নাগরিক হিসেবে দাবি করি, তো প্রত্যেক নাগরিকের আমাদের কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্য কিন্তু আমরা ভুলে যাই। আমরা সমস্ত কিছু রাষ্ট্রের কাছে পেতে চাই, কিন্তু আমরা কি দিলাম এটা কিন্তু কেউ ভাবতে রাজি নই। যে আমরা রাষ্ট্রকে কী দিচ্ছি, দেশকে কী দিচ্ছি, জনসেবায় কী দিচ্ছি, এটা কিন্তু আমরা কখনোই ভাবতে রাজি না। আমরা শুধু সমস্ত কিছু রাষ্ট্রের কাছে পাবো, দাও আমাদের, কিন্তু আমরা কি বিনিময়ে দিলাম? আমাদের জনসাধারণ তো আমরা ট্যাক্সটাও ঠিক মতো রাষ্ট্রকে দিই না। উপার্জন করি কিন্তু সরকারকে ট্যাক্স দিই না। তো সরকার ট্যাক্স পাবে না, তো সরকারের কাছে টাকা আসবে কোথা থেকে? টাকা না আনলে এইসব জনকল্যাণের টাকাটা খরচাই বা হবে কী করে? একটা খরচারও তো পরিমাপ আছে। ইচ্ছা থাকলেও অনেক সময় করে ওঠা যায় না। কোথাও কোনো রাষ্ট্র পেরে ওঠেনি, ভারতবর্ষের পক্ষেও করে ওঠা খুব কঠিন। সুনাগরিক সবাইকে হতে হবে, সবাইকে তার কর্তব্য পরিচালন করতে হবে। আর এই ধরনের ঘটনা যেটা ঘটে গেছে, এটা তো ভাষায় বর্ণনা করাই যায় না। সত্যি খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনা আগেও ঘটেছে, আমরা ভুলে গেছি হয়তো। সেই রঙ্গা বিড়লা দিল্লিতে হয়েছিল, তো এই ঘটনা ঘটেছে। ভবিষ্যতেও এই ঘটনা ঘটবে না এই গ্যারেন্টি কিন্তু কেউ দেওয়া যায় না। মানুষ হচ্ছে সত্যি সত্যি মানে পশু শ্রেণীভুক্ত আমরা। আমাদের মধ্যে অনেকেরই মধ্যে সেই ক্রিমিনাল ইনস্টিংক্ট গড়ে ওঠে, এবং সেই মুহূর্তে যে সে কী করে বসবে এ বলা পুলিশ প্রশাসন কেন, সাধারণ কারো পক্ষে বলা সম্ভব নয়। সুতরাং এই ঘটনা ভবিষ্যতেও ঘটবে, কেউ আটকানোর ক্ষমতা নেই। এবং ঘটছেও এই ঘটনার পরেও আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এই ঘটনা ঘটছে। এবং সেখানে কিন্তু আমরা বারবার এক অংশের মানুষকে বলতে শুনি যে এরকম ঘটনা তো ঘটেছে, সন্দেশখালী হোক, তাপসী মালিক হোক, বিচার কোথায়? বা এরকম আরও অনেক ঘটনার নাম তাদের মুখে উঠে আসে। সেক্ষেত্রে আপনার তো দীর্ঘদিনের কেরিয়ার, আপনার অভিজ্ঞতা অনেক, আপনি কি বলবেন যে আদৌ কি শেষ পর্যন্ত গিয়ে যে করেছে সঠিক লোকের মানে বিচার পাওয়া কি সম্ভব, নাকি সেই কোথাও গিয়ে একটা হারিয়ে যাবে? বিচার হচ্ছে না এই কথা বলবো না, বিচার হচ্ছে, কিন্তু বিচার পদ্ধতি দেরি হচ্ছে। এর দেরির কারণটা খুঁজে দেখতে হবে। আমাদের দেখুন, পশ্চিমবঙ্গেই দেখুন বা ভারতবর্ষে দেখুন, থানা বাড়ছে, লোকালয় বাড়ছে, অফিস কাছারি বাড়ছে, মেডিকেল কলেজ বাড়ছে, স্কুল আদালত বাড়ছে, বিচারকের সংখ্যা এই মুহূর্তে সারা ভারতবর্ষে যত বিচারক আছে, যত আদালতগুলো তো আছে, এই মুহূর্তে অন্তত আমার নিজের ধারণা বা আমাদের পরিসংখ্যান বলছে যে 3 গুণ হওয়া উচিত। আচ্ছা, সেখানে কিন্তু নেই। আজকে পশ্চিমবঙ্গে প্রায় 48,000 পস্কোর মামলা পেন্ডিং। পস্কো আইন তো বেশি দিন নয়, এই সেদিনের আইন, তাতেই আমাদের 46-47,000 মামলা এখন পেন্ডিং। এছাড়া আরও মামলা পেন্ডিং। এক একটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ঘরে প্রায় 1000-এর বেশি মামলা। তো এই 1000-এর বেশি, আমাদের প্রত্যেক বছরে কাজের দিন হচ্ছে খুব বেশি হিসেব করলে 270 থেকে 280 দিন। তারপরও নানা কারণে ছুটি ছাটা, কর্মবিরতি এসব লেগেই আছে। এরপরে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে ডায়েরিতে একটি কেস 1 দিন 2 দিন, খুব বেশি 3 দিন। তো সেখানে বিচার তাড়াতাড়ি হওয়ার জায়গাটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আর আমাদের দেশের আইনগুলো বহু পুরনো আইন,
এবং বিচার ব্যবস্থা আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে যেভাবে তৈরি হয়ে আছে, নতুনভাবে সহজ সরল করার কোনো কথা বলা হচ্ছে না। আইন আসছে তো একটা জটিলতার সৃষ্টি হচ্ছে, আইন আসছে তো একটা জটিলতার সৃষ্টি হচ্ছে। তো এই জটিল আবর্তগুলো ভাঙতে ভাঙতে সত্যি দেরি হচ্ছে, সত্যি দেরি হচ্ছে। এখন চট করে মামলা মোকদ্দমা করে কোর্টে গেলে কবে সে বিচার পাবে, একটি মামলা আজকে যদি ডিভোর্সের মামলা ফাইল হয়, ডিভোর্সের মামলা কবে শেষ হবে, এই গ্যারেন্টি দেওয়া কিন্তু খুব মুশকিল। স্যার, আপনি যে একটা ভ্যাকেন্সির কথা বললেন, হ্যাঁ, মানে তাহলে মানে দেশ বা রাষ্ট্র মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? মানে এতটা ভ্যাকেন্সি, তাতে তো মানে আমাদের জনসাধারণই কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে, আমাদের দেশের জনসাধারণ। হ্যাঁ, পিছিয়ে যাচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্ট বহুবার বলেছেন, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, তাদের বাজেটের 1%ও বোধহয় এই বিচার ব্যবস্থার প্রতি খরচ হয় না। আজকে যদি সমস্ত দেশের যদি এইভাবে ভাবনাটা ভাবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা মিটে যায়। আজকে পশ্চিমবঙ্গে বিচার চাই বলছে, জাস্টিস চাই, তো এই আন্দোলনটা ধীরে ধীরে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়বে কি না এটা সময় বলবে। কিন্তু সত্যি আজকে ভারতবর্ষের আমাদের যে কোর্টে যেভাবে কাজকর্ম হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা 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 ভাবা দরকার, সব নাগরিকেরই কিন্তু এটা ভাবা দরকার যে এটা কিভাবে আমরা বদল করতে পারি, কিভাবে এটাকে আমরা আনতে পারি, এটা কিন্তু সবার ভাবা দরকার।